গৌরবের পরিবারের মুখোশ কি এবার একে একে খুলে যেতে চলেছে? পরশুরামের গোপন পরিকল্পনা কি সত্যিই তাদের সমস্ত অপরাধের পর্দাফাশ করবে? আর নন্দিনীর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের আগে কেন তার স্বাধীনতার ওপর একের পর এক শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে? আজকের পর্বে এমন একের পর এক চমকে দেওয়া ঘটনা ঘটেছে যা শুধু গল্পের মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং আগামী পর্বগুলোর জন্য তৈরি করেছে দারুণ রহস্য। তাই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। আজকের পর্বের শুরুতেই দেখা যায় আরাধ্যা ফোন করে বলরামের সঙ্গে কথা বলছে। তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। সে জানতে চায় তদন্তে আসলে কী তথ্য উঠে এসেছে। বলরাম খুব শান্ত গলায় জানায়, আরাধ্যার কলেজের ৩ জন ছাত্রী একসময় মডেলিং জগতে প্রবেশ করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিল। তারা একটি নামী বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল, আর সেই সংস্থার মালিক আর কেউ নন, গগনেন্দ্রনাথ চৌধুরী। এই নামটি শুনেই আরাধ্যা হতবাক হয়ে যায়, কারণ ঘটনাগুলো যেন কোথাও গিয়ে অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে। সে বলরামকে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বলরাম জানায় তার কাছেও এখনও পুরো বিষয়টি পরিষ্কার নয়, তবে তদন্তে আরও একটি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। ওই ৩ জন মেয়ের মধ্যে একজন হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। থানায় ডায়েরি হয়, এফআইআর পর্যন্ত দায়ের করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় কয়েকদিন পরেই সেই কেস রহস্যজনকভাবে চাপা পড়ে যায়, যেন কেউ ইচ্ছে করেই সব প্রমাণ মুছে ফেলেছিল। এই তথ্য শুনে আরাধ্যা আরও অবাক হয়ে যায়। সে জানতে চায়, কিন্তু এসবের সঙ্গে আমার হবু জামাইবাবুর সম্পর্ক কোথায়? বলরাম সরাসরি কোনো উত্তর না দিয়ে বলে, আমি শুধু তোমাকে একটা ক্লু দিলাম, বাকিটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তোমার জামাইবাবুই খুব শিগগির এমন একটি ছদ্মবেশ নিতে চলেছে যা পুরো কর্পোরেট দুনিয়াকে নাড়িয়ে দেবে। আরাধ্যা কিছুই বুঝতে না পেরে বারবার প্রশ্ন করতে থাকে, কিন্তু বলরাম রহস্য আরও বাড়িয়ে দিয়ে শুধু বলে, তোমার সেই ৩ বান্ধবীকে খুঁজে বের করো। মনে রেখো, যেখানে ছাই দেখবে উড়িয়ে দেখবে, হয়তো সেখানেই লুকিয়ে আছে অমূল্য সত্য। এই কথাগুলো বলেই সে ফোন কেটে দেয়। ফোন কেটে যাওয়ার পর আরাধ্যা একা বসে ভাবতে থাকে, গৌরব, গগনেন্দ্রনাথ, ৩ বান্ধবী, বিজ্ঞাপন সংস্থা, সবকিছু কি একই সুতোয় বাঁধা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র? অন্যদিকে দৃশ্য বদলে দেখা যায় পরশুরাম আজ সম্পূর্ণ নতুন রূপে প্রস্তুত। পরিপাটি স্যুট, দামি ঘড়ি, হাতে সোনার ব্রেসলেট, দেখে মনে হচ্ছে যেন কোনো বড় কর্পোরেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। আজ তার জীবনের এক গুরুত্বপূর্ণ দিন, কারণ সে প্রথমবারের মতো বিশাল কোম্পানির চেয়ারম্যানের পরিচয়ে অফিসে প্রবেশ করতে চলেছে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় তটিনী, পিকু আর লাট্টু। পরশুরামকে দেখে তটিনীর চোখে গর্ব আর ভালোবাসা একসঙ্গে ফুটে ওঠে। ছোট্ট পিকু আনন্দে বলে ওঠে, মাম্মি, পাকে তো আজ একদম সিনেমার হিরোর মতো লাগছে। তটিনী হেসে উত্তর দেয়, হ্যাঁ, ও তো হিরোই, তবে শুধু আমার হিরো। কিন্তু লাট্টুর মনটা যেন অন্যরকম। সে একটু মন খারাপ করে বলে, পা, তোমাকে আগের মতোই বেশি ভালো লাগতো, হাতে বন্দুক নিয়ে দুষ্টু লোকদের শাস্তি দিতে। এখন মনে হচ্ছে আমি আমার সেই পুরনো পাকে হারিয়ে ফেলছি। পিকুও বাবাকে জড়িয়ে ধরে বলে, পা, তুমি কিন্তু কখনো বদলে যেও না। তখন পরশুরাম 2 সন্তানকে বুকে টেনে নিয়ে বলে, আমি কখনো বদলাবো না, আমি সবসময় তোমাদের সেই আগের পাই থাকবো। এরপর তটিনী আবেগভরা কণ্ঠে পরশুরামকে বলে, আজ তুমি শুধু আমাদের পরিবারের নয়, পুরো বাড়ির ভরসা হয়ে উঠেছ। ড্যাডির এই বয়সে তুমি যেভাবে সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছ, তার জন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। শুধু দিদির বিয়েটাই নয়, আমাদের পুরো পরিবারের হাসি যেন আবার ফিরে এসেছে। অনেক দিন পর সবাইকে এত আনন্দে দেখছি, আর এই সব কিছুর পেছনে শুধুই তুমি। তটিনীর কথা শুনে পরশুরাম আবেগ আপ্লুত হয়ে যায়। সে মৃদু হেসে বলে, আমি শুধু তোমাদের জন্যই সবকিছু করতে পারি, আমার পরিবারই আমার সবচেয়ে বড় শক্তি। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর সবাই নিচে নেমে আসে। সেখানে সত্যজিৎ অপেক্ষা করছিল। সে পরশুরামের দিকে তাকিয়ে বলে, আজ থেকে আমাদের ব্যবসার ভবিষ্যৎ তোমার হাতে। এমন জায়গায় নিয়ে যেও যাতে একদিন এই কোম্পানি কলকাতার 1 নম্বর প্রতিষ্ঠান হয়ে ওঠে। সবাই যেন বুঝতে পারে বাঙালিরাও বড় ব্যবসা করতে পারে। পরশুরাম সম্মানের সঙ্গে মাথা নাড়ে। সে যখন সত্যজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাবে, ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় কর্ণ। কর্ণের উপস্থিতি দেখে পরশুরাম থেমে যায়। কর্ণ হাসতে হাসতে তাকে বলে, দেখে তো একেবারে কর্পোরেট কিং লাগছে। এতদিন একটা ছোট ঘরের মধ্যে এমন হিরে লুকিয়েছিল ভাবতেই পারিনি। এরপর কর্ণ পিকু আর লাট্টুকে বলে, আজ কিন্তু আমরা বড় করে উদযাপন করব। বিয়ের আনন্দের থেকে বড় আনন্দ হলো তোমাদের পা আজ এত বড় কোম্পানির দায়িত্ব নিয়েছে। কিন্তু কর্ণের মুখ দেখেই পিকু আর লাট্টু ভয় পেয়ে তটিনীর পেছনে লুকিয়ে পড়ে। কর্ণ তখন অদ্ভুত ভঙ্গিতে বলে, ভয় পেও না, সব কেস তো অনেক আগেই চাপা পড়ে গেছে, এখন তো আমরা সবাই এক পরিবার। কর্ণের এই কথাগুলো শুনে উপস্থিত সবাই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সত্যজিৎ দ্রুত বিষয়টা ঘুরিয়ে দিয়ে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই দীপালি এসে দাঁড়ায়। পরশুরাম তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেয়। দীপালি স্নেহভরা কণ্ঠে বলে, আমার যদি নিজের ছেলে থাকতো তবে তার জন্য ঠিক এই আশীর্বাদই করতাম। তুমি সবসময় ভালো থেকো, এগিয়ে চলো। পরশুরাম কৃতজ্ঞতায় মাথা নত করে।
এমন সময় আইনজীবীর পোশাক পরে সেখানে এসে উপস্থিত হয় নন্দিনী। সে পরশুরামকে বলে, আমাকে কি কোর্ট পর্যন্ত নামিয়ে দেবে? কর্ণ অবাক হয়ে প্রশ্ন করে, আজ আবার কোর্টে কেন? নন্দিনী জানায় তার একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। কিন্তু ঠিক তখনই সত্যজিৎ তাকে থামিয়ে দেয়। সে বলে, আজ সন্ধে তোমার মেহেন্দির অনুষ্ঠান, আজ তুমি কোর্টে যাবে না। নন্দিনী বিস্মিত হয়ে বলে, ড্যাডি, এতদিন তো কেউ আমাকে কখনো কাজ করতে বাধা দেয়নি, আজ হঠাৎ কেন? সত্যজিৎ তখন বলে, আমি আগে ওদের সঙ্গে কথা বলিনি, ওরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এই বলে সে গৌরবের বাবা গগনেন্দ্রনাথকে ফোন করে পুরো বিষয়টি জানায়। গগনেন্দ্রনাথ বিষয়টি নিজের স্ত্রীর হাতে ছেড়ে দেন। এরপর গৌরবের মা ফোনে নন্দিনীর সঙ্গে কথা বলতে চান। নন্দিনী ভদ্রভাবে বলেন, আন্টি, আমার কোর্টে খুব জরুরি কাজ আছে। আমি কোনোদিনও কাজ করার জন্য কারোর অনুমতি নিয়ে বের হইনি, এমনকি বাবার কাছ থেকেও নয়, কিন্তু আজ ড্যাডি বললেন তাই আপনাদের জানাচ্ছি। নন্দিনীর কথা শেষ হতেই সেখানে এসে ফোন হাতে নেন গৌরবের কাকিমা প্রীতি। আর তারপরেই শুরু হয় আসল নাটক। তিনি কঠোর গলায় বলেন, শোনো নন্দিনী, আমাদের বাড়িতে কোনো উকিল, কোনো বিচারক, কোনো ক্রিমিনালের আসা যাওয়া চলবে না। আমরা আমাদের বাড়ির জন্য একজন সংসারী বউ চাই, কোর্টে ঘুরে বেড়ানো আইনজীবী নয়। তাই আজ থেকে কোর্টে যাওয়ার কথা ভুলে যাও। এই কথা শুনে নন্দিনী সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সে অবাক হয়ে বলে, কিন্তু আশীর্বাদের দিন তো আপনারাই বলেছিলেন আমার পেশা নিয়ে কোনো সমস্যা নেই। তখন প্রীতি নির্লজ্জভাবে উত্তর দেয়, সেদিন যা বলেছি সেটা এখন ভুলে যাও। সংসার কিভাবে চালাতে হয় সেটা আমরা ভালো জানি। গৌরব এসব কিছু বোঝে না। প্রীতির এই কথাগুলো যেন নন্দিনীর স্বপ্নে বড় আঘাত হানে। এক মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় বিয়ের পর তার স্বাধীনতা, পেশা আর পরিচয় সবকিছু নিয়েই শুরু হতে চলেছে নতুন লড়াই। এদিকে পরশুরাম তার গোপন মিশনে এগিয়ে যাচ্ছে, আর অন্যদিকে গৌরবের পরিবারের আসল চেহারাও ধীরে ধীরে সামনে আসছে। তাহলে কি নন্দিনী শেষ পর্যন্ত নিজের স্বপ্নের জন্য লড়বে? পরশুরাম কি গৌরবের পরিবারের সমস্ত গোপন অপরাধের মুখোশ খুলে দিতে পারবে? আর বলরামের দেওয়া সেই রহস্যময় ক্লুর পেছনে আসলে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে রয়েছে? সেই উত্তর জানতে হলে আগামী পর্বটি কোনোভাবেই মিস করবেন না।